হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে এসওই বাংলাতে স্বাগতম। আজকে আমাদের সাথে আছেন তোমাদের নতুন বাংলা শিক্ষক। তোমরা বহুদিন ধরে রিকোয়েস্ট করছো স্যার একজন বাংলা শিক্ষক আনুন, আমাদেরকে বাংলাটাকে পড়ালে ভালো হয়। বাংলা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে তোমরা ছিলে, তাই আজকে আমরা তোমাদের নতুন বাংলা শিক্ষককে নিয়ে চলে এসেছি। একদম সরাসরি তার সাথে পরিচয় করে নেব এবং বাংলা কিভাবে পড়বে, স্যার কিভাবে পড়াবেন সেই নিয়ে একটা দীর্ঘ আলাপচারিতা রাখবো। সুতরাং শুরু করা যাক। কবি জগন্নাথ দেব মন্ডল, আপনাকে স্বাগত। একেবারে শুরুতেই এই জগন্নাথ দেব মন্ডল এবং আপনি এই দুটো কথাকে আমরা একটু সরিয়ে রাখি, তার কারণ আমরা একটা ব্যক্তিগত সম্পর্কে দীর্ঘ সময় ধরে আবদ্ধ এবং সেই সম্পর্কটাতে আমরা একে অপরকে দোস্ত বলে সম্বোধন করে থাকি। তো আজকের যে আলাপচারিতা, স্টুডেন্টদের নিয়ে যে কথাবার্তা বা বাংলাটা তুমি কিভাবে পড়াবে সেটা নিয়ে কথাবার্তা, সম্পূর্ণটা আমরা দোস্ত সম্বোধন করেই করব। শুরুতেই তোমাকে যেটা বলি সেটা হচ্ছে স্টুডেন্টদের একটা শর্ট ইন্ট্রোডাকশন তোমার সম্পর্কে যদি একটু দাও। আচ্ছা, সেটা প্রথমে খুব ভালো আপনি এবং এই স্যার ইত্যাদি এই সম্বোধনগুলো যদি সরিয়ে দিই, আমাদের অফিসিয়াল সম্বোধনগুলো, তাহলেই আমাদের আলাপচারিতা খুব স্বাভাবিক, কারণ আমরা এতদিনের বন্ধু একেবারে এবং আমরা পরস্পরকে দোস্ত বলে যাই, সেটাই ভালো হবে। আচ্ছা, আমার সম্বন্ধে বলতে গেলে মূলত আমার কাজ লেখালেখি করা। আমি লেখালেখি করি, আমার কবিতার বই দুটো আছে, আমি গদ্য মূলত লিখি কিছু, এবং এই পাশাপাশি আমার যেটা একটা খুব ইচ্ছে, পড়াশোনার যে ঝোঁক, সেটা আমি বাংলা নিয়ে পড়াশোনা করেছি, আমার অনার্স হয়ে গেছে, এমএ হয়ে গেছে, আমি গবেষণার জন্য প্রস্তুতি নিচ্ছি, এই আমার কাজ। আমার দুটো বই ইতিমধ্যে বেরিয়েছে। সেটা সম্পর্কে তো আমি জানি, মাটির সেতার এবং সীতা গাছের কোলে। তো তাছাড়া তো তুমি প্রচুর লেখালেখি এমনিতেও বিভিন্ন পত্র পত্রিকায় করছো, আর তাছাড়া সিনেমা নিয়েও তোমার বেশ কিছু কাজ আছে। তো একেবারে একটা আলাদা জগৎ, এবং তুমি নেটের জন্য পড়াশোনা করছো, নেটের জন্য পড়াশোনা করে পিএইচডি করার ইচ্ছে আছে এবং রিসার্চ ফিল্ডে যাওয়া, সেই সময় তুমি কলেজ স্টুডেন্টদের পড়ানো, এই ধাঁচটাতে তুমি যাচ্ছ। কিন্তু যেতে যেতে হঠাৎ এই যে ক্লাস 11, মানে না মাধ্যমিক 11, এগুলো তো শুরুর পর্যায়ে, এই 11-12 এর জায়গাটাতে বাংলা পড়াতে আসা, এসওই বাংলাতে এতদিন পর, ধরো আমাদের সম্পর্কটাও এতটা যাপন হয়েছে অনেক দিনে, তারপর হঠাৎ এই যে আশাটা কেন? যে কোনো প্রদীপ জ্বালাতে গেলে একটা সলতে পাকানো তার তো একটা পর্ব থাকে, এটাও হলো তেমন। যে একদিন ঘুম থেকে উঠলাম, হঠাৎ আমার মনে হলো আমি পিএইচডি করব, আমি রিসার্চ করতে চাইছি, সেটা সম্ভবপর নয়। তার একটা ভিত্তি দরকার, মানে তার বেসটা ভীষণভাবে মজবুত হওয়া দরকার। এটা যেমন একটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই গবেষণা করতে গেলে তো তার পড়াশোনার প্রতি একটা উৎসাহ প্রয়োজন, নিজে থেকে একটা বিষয় স্থির করে নেওয়া এবং ব্যাপারটাকে আরো নতুন ভাবে গবেষণা করা, এই উৎসাহটা প্রথমে প্রয়োজন। প্রথম দিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যদি এই পড়াশোনাটা কেউ গভীরভাবে নিজে থেকে ভালোবেসে না পড়ে, কখনোই তার এই ভালোবাসাটা জন্মাবে না নিজের কাজ করার প্রতি। আমি চাই প্রথম থেকেই ওদের ওই ভালোবাসাটা চেষ্টা করা যাতে নিজেদের জন্মায়। এই জন্যই আর কি আমি চাইছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তর থেকে ব্যাপারটাকে শুরু করবে। মানে তুমি একটা সময় পর গিয়ে অবশ্যই সেই ছেলে মেয়েদের পড়াবে, কিন্তু তার আগে থেকে বেসটা, মানে একেবারে একদম মানে মায়ের মতো করে যেমন প্রাথমিক শিক্ষাটা করা হয়, ঠিক তেমন ভাবে। তো তুমি 11-12 পড়াতে আসলে একটা নির্দিষ্ট ভাবনা চিন্তা থেকে তো আসলে, এটা হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে চিন্তা ভাবনা নয়। তো তোমার কি মনে হয় যে ক্লাস 11-12 এর এখন যে ছেলেমেয়েরা পড়ছে, তুমি যে জায়গাতে বিলং করো দাইহাট বর্ধমানে, সেখানে তো বহু ছেলে মেয়ে আছে যারা 11-12 পড়ছে বা আশেপাশের গ্রামগুলোতে তুমি খোঁজ খবর রাখো। তো মেজর কি প্রবলেম ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের বাংলা পড়ার ক্ষেত্রে তোমার মনে হয়? ভয়ঙ্কর, মানে খুবই সমস্যাজনক একটা বিষয়। সেটা হলো পড়াশোনার ব্যাপারটা একেবারে এসে দাঁড়িয়েছে একটা নোট ভিত্তিক পড়াশোনায়। মাস্টার মশাইদের কাছে একটা হলদে রঙের খাতা থাকে, বদল হয় না, সে একই নোট, দিনের পর দিন নোটটাকে নিয়ে একটা ক্লাস ঘরে বসানো হয়, নোটগুলো বলা হয়, লেখা হয়, মুখস্থ করা হয়, উত্তর লিখে চলে আসা হয়। এটা যদি দিনের পর দিন চলতে থাকে, এবং আরেকটা জিনিস আমি অ্যাড করব, পরীক্ষার আগে সাজেশন বাংলাতে কেন দিতে হবে? বাংলা তোমার তো মাতৃভাষা, তুমি বাংলা ভাষায় কথা বলছো, বাংলা ভাষা লেখা একটা গল্প কবিতা, সেটা কেন সাজেশন প্রয়োজন হবে এবং নোটের প্রয়োজন হবে? একটা ছেলে এখন ঠিক করে একটা গোটা বাংলা বাক্য ঠিক করে লিখতে পারে না, একটা জিনিসকে গভীরভাবে পড়ে তার যে অনুভূতি সেটা সে নিয়ে আসতে পারে না। এইটা আমার মূল দুঃখের এবং সমস্যার জায়গা। আমি যে খুব বিপ্লব আনতে পারবো বা আমি একেবারে বদলে দিতে পারবো না, আমি যেটুকু পারবো, একদম আমার যতটুকু সামর্থ্য, ভালোবেসে তাদের বুঝিয়ে, সেটুকুই আমার প্রধান চেষ্টা হবে।
কোনো কিছু না করার থেকে কিছু করা তো অন্তত ভালো। এটা এবং আমাদের মাতৃভাষার প্রতি, সাহিত্যের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা আছে, সেই জায়গা থেকে আমি আমার চেষ্টাটা করতে চাই। এবং অবশ্যই এই যে টিপ 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 করে জ্বলে থাকা, সেটা হয়তো একদিন খুব বড় হয়ে জ্বলে উঠবে। অবশ্যই এই স্বপ্ন দেখি বলেই তো এই কাজটা করতে আসা। একেবারেই। তো এই জায়গা থেকে তুমি আসছো পড়াতে, বাংলার ছেলে মেয়েদের প্রবলেম গুলোর কথা তো বললে, আমিও দেখেছি যে সমস্ত জায়গাতে স্কুল, ইভেন প্রাইভেট টিউশন, নোট ভিত্তিক পড়াশোনা, এবং আমরাও যখন পড়েছি ওই রকম ভাবেই যে গাদা গাদা নোট, বাংলাতে এই নোটগুলো মুখস্থ করে নিয়ে চলে যাও। বাংলার যে সারমর্ম, একটা কবিতা পড়ছে বা একটা গল্প পড়ছে, সেটা বোঝা এবং সেটা ভিতর থেকে অনুধাবন করা, যদি সেটুকু করা যায় তাহলে বোধহয় সব প্রশ্নের উত্তর এমনিতেই। একেবারে আমি কিন্তু নোটের বিরুদ্ধে নই, আমি বলছি টেক্সটটা আগে নিজে আত্মীকরণ করুক, মন দিয়ে বুঝুক, তারপরে নোটটা আসুক। এখানে কি হচ্ছে, নোটটা আগে আসছে, প্রথমেই নোট, তারপরে বোঝা গেল না গেল পরের বিষয়। এবং আমার এটা স্থির বিশ্বাস, আমি দেখেছি 11-12 কিছু ছেলে মেয়েদের সঙ্গে পড়াতে গিয়ে তারা যখন শিকার কবিতাটা খুব যত্ন করে মন দিয়ে পড়ালে, বা তেদেনাপোতা আবিষ্কারটা যখন পড়ানো শেষ হয়, তারা কিছুক্ষণ কথা বলে না। ওই যে তাদের অনুভূতি তাদের স্তব্ধ করিয়ে দেয়, চুপ করিয়ে দেয়, তাহলে ওই মনটা তাদের রয়েছে। তাহলে আমি কেন তাদেরকে শুধুমাত্র নোট খাটা দিয়ে পড়াশোনাটাকে শেষ করাবো? এই জায়গা থেকে কিন্তু আমার পড়াশোনা করাটার ইচ্ছেটা, পড়ানোর ইচ্ছেটা কিন্তু তৈরি হয়েছে, এটা প্রধান জায়গা। এখন তাছাড়া আরো একটা মেজর প্রবলেম, যে ছেলে মেয়েও কিন্তু চয়েস ফিলিংটা এভাবেই করছে যে টিচার ভালো নোট দিতে পারে সেই টিচার তার ফার্স্ট চয়েস, অথচ হয়তো এমন টিচার আছে যারা খুব ভালো পড়াতে পারে, তো সেটাকে চয়েস করছে না। আমার মনে হয় এই জায়গা থেকে ছেলে মেয়েদেরকে ফেরা উচিত, এবং এসওই বাংলার হাত ধরে তুমি হয়তো সেই জায়গাটা তোমার দিক থেকে যতটা, আমি আপ্রাণ চেষ্টা তুমি করবে। তো তুমি এসওই বাংলাতে পড়াতে চলেছো, সামনে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, তারপর তাদের ফাইনাল পরীক্ষা আসছে, তুমি এক্স্যাক্টলি টেকনিক্যালি বা কিভাবে ভাবছো যে কিভাবে তুমি পড়াবে, তোমার পড়ানোর ধরনটা কি হবে? আমি চাইছি যে কোনো একটা টেক্সট এলো, টেক্সটটাকে নিয়ে এমন ভাবে ওই পড়ানোর পর্যায়ে আমি প্রত্যেকটা লাইন, আমি বারবার যেটা মনে করি যে একটা কবিতা বা গল্প বা যে কোনো জিনিসকে যখন পড়ানো হচ্ছে, প্রত্যেকটা ছবি পড়াতে পড়াতে যে ছবিগুলো ভেসে উঠছে, আমরা যেন সিনেমা দেখছি, এইভাবে মনের মধ্যে গেঁথে নিতে পারি, তাহলে ওই ছবিগুলো আমরা কোনোদিন ভুলবো না। এবং কবিতা বা গল্প আমরা পড়বো গোয়েন্দার মতো করে। কোনো অপরাধ যখন ঘটে, একজন গোয়েন্দা যেমন সবাইকে সন্দেহ করে, আমরা একটা টেক্সটের প্রত্যেকটা লাইনকে, প্রত্যেকটা শব্দকে সন্দেহ করবো, কিভাবে, এখান থেকে কি প্রশ্ন হতে পারে। এবং আমি ভাববো যদি আমি প্রশ্ন করতাম, 11 বা 12 ওরা পড়ছে মানে ওদের এইটুকু বোধ শক্তি নিশ্চয়ই আছে যে আমি যদি প্রশ্নকর্তা হতাম তাহলে আমি কিভাবে প্রশ্ন করতাম, আমার প্রশ্নের অ্যাপ্রোচটা কেমন হতো, এইটা যদি আমি একবার ধরে ফেলি এবং গল্পের ওই ভাববস্তুটাকে যদি মনের মধ্যে নিতে পারি, তাহলে এমন কোন সহায়িকা, এমন কোন টেস্ট পেপার, এমন কোন বোর্ডের প্রশ্ন আসতে পারে না যে মুক্ত করতে পারবো না। একেবারে এটা আমার বলা চাই, একেবারে নিজস্বতা তৈরি করা, নিজে অন্য নয়, মানে তুমি সেই নিজস্বতাকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে। আচ্ছা, আমি একটা কথা এখানে বলতে চাই যে আমাদের চ্যানেলে যারা পড়ছে তারা বেশিরভাগই কিন্তু সায়েন্সের স্টুডেন্ট। এবার কি হয়, আর্টসের, তুমি ধরো আর্টসের স্টুডেন্ট ছিলে, তুমি বাংলাটাকে খুব গভীরভাবে পড়তে এবং তুমি বাংলার সাথে মিশে যেতে। সায়েন্সের স্টুডেন্টদের বর্তমান সময়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। আমি যখন পড়াশোনা করি, আমার বন্ধু বান্ধবদের মধ্যেও দেখেছি, ইভেন এখন আমি পড়াচ্ছি, বহু স্টুডেন্টদের, ম্যাক্সিমাম, বহু বলতে 99% স্টুডেন্টদের মধ্যে দেখেছি যে তারা বাংলা মানে একটা ক্যাজ সাবজেক্টটা সম্পর্কেই একটা খুব মানে হালকা করে নেওয়া, এবং পরীক্ষাতে পাশ করলেই ভালো নাম্বার পেলেই মিটে গেল। তো যার জন্য সায়েন্সের স্টুডেন্টরা বাংলাকে একেবারেই সময় দেয় না। তাদের কাছে পিসিএমবি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং তারা বেশিরভাগ সময়টা তাতেই দেয়। আমি বলছি না সেগুলো ইম্পর্টেন্ট নয়, সেগুলোও ইম্পর্টেন্ট, কিন্তু কোথাও গিয়ে মাতৃভাষা বা বাংলাটা শেখাটাও তো গুরুত্বপূর্ণ। তা না হলে পরবর্তীতে তো সেই জায়গাটা থাকবে না। না, আমি এমন অনেককে চিনি যারা খুব ভালো ইঞ্জিনিয়ার, পাশাপাশি খুব ভালো গান গায়, যারা খুব ভালো ডাক্তার, হয়তো পাশাপাশি খুব ভালো কবিতা বলে। এগুলো তো আমাদের মনের খোরাক। তো সেই জায়গাটা এখনকার স্টুডেন্টদের মধ্যে থেকে সরে যাচ্ছে। তো তোমার দৃষ্টিভঙ্গিতে কি মনে হয় সায়েন্সের স্টুডেন্টরা এক্স্যাক্টলি বাংলাটাকে কিভাবে পড়বে? সময় কম দেবে কিন্তু খুব গভীরভাবে পড়বে, এটা কিভাবে করা যায়?
মানে এটা একেবারে অমূলক বা অন্যরকম কোনো বিষয় না। যে সমস্যাটার কথা বলছো একেবারে একদম জলজান্ত একটা সমস্যা, যে সায়েন্স স্ট্রিম স্টুডেন্টদের আমাদের বাংলা পড়ার প্রতি যে ন্যাকটা যেটা ছিল, যে ভালোবাসা যেটা ছিল, অনেক কমে গেছে। এটা বাংলা থেকে খুব একটা গুরুত্ব দিয়ে কিন্তু পড়ে না। এবার আমি এটা আর বিশ্বাস করি না এই মতটায় বা এই পথটায় বা এই রীতিটায়, যে অনেক সময় ধরে দিনের প্রায় 4 ঘন্টা বা 8 ঘন্টা গান গান করে পড়লে একটা টেক্সট আমার আত্মস্থ হয়। আর আমি যদি 8 ঘন্টা পড়লে আমার টেক্সটটা আত্মস্থ হবে না, এই রীতি চলে গেছে। এবার তার সায়েন্সে পড়ে মানে তারা যে মানুষ নয় তা তো নয়, তারা তো এই আমাদের বাংলা ভাষায় কথা বলে ছেলে মেয়ে। এবার তাদের আমার কাজ হবে ওই ভালোবাসাটা তৈরি করে দেওয়া, তাদের একটা টেক্সটকে কতটা সুন্দর করে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, লিখে যত্ন করে পুরো ছবিগুলো তাদের তুলে দিয়ে পদগুলো দেখিয়ে দিয়ে। আমার চেষ্টা হবে যে তোমাকে ভাই 8 ঘন্টা পড়তে হবে না বাংলা, 2 ঘন্টাও পড়তে হবে না, তুমি 20 মিনিট থেকে 8 ঘন্টা দাও আমাকে একটা কবিতার জন্য, গল্পের জন্য তুমি 45 মিনিট থেকে 50 মিনিট দাও। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা কবিতা কত যত্ন করে ওইটুকু সময় দিয়ে একটা ক্লাস করার পর তুমি নিজে নিজে টেক্সটটা একবার পড়ো, আত্মস্থ হয়ে যাবে একেবারে। এটা আমি আপ্রাণ ভাবে চেষ্টা করবো এটা করার, সবটুকু দিয়ে আমার ওটা পড়াশোনা তো ঝামেলাই মিটে গেল তাহলে। আর একটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাই, আমি যেহেতু সায়েন্সের ছেলে বলেই বলছি, যে সায়েন্সের ছেলে মেয়েদের ব্রেন বা যেহেতু তারা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে খুব মানে কঠিন প্রবলেম সলভ করছে, তার ফলে তাদের ব্রেনটা খুব ছুঁচালো হয়। মানে অন্যান্য আর্টস বা কমার্সের ছেলে মেয়েদের চাইতে তারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, এটা কিন্তু তাদের এবং এটা ব্যালেন্সেরও জায়গা। তুমি ভাবো যে একটা সারাক্ষণ একটা কারিগরি দিকে, প্রযুক্তির দিকে, আরো তীক্ষ্ণ অনেক জিনিসপত্রের মধ্যে, প্র্যাকটিসের মধ্যে রয়েছে একটা এবং সেটা করতে করতে সময়টা অনেক দিন একটা না অঙ্ক করছে, অনেক একটা ক্লান্তি আসে। তুমি ভাবো একটা ছেলে 8 ঘন্টা একটা অঙ্ক করার পর যদি একটা সুন্দর গল্প পড়ে, একটা সুন্দর কবিতা পড়ে, তার তো ওটা শুধুমাত্র টেক্সট হিসেবে পড়া হিসেবে থাকছে না, তার তো একটা সুন্দর একটা নিজের একটা অবসর যাপন হচ্ছে, একটা সুন্দর মন তৈরি হচ্ছে। এইটা খুব জরুরি। একটা টেক্সট লিখে উত্তর করে এলাম, একটা নাম্বার পেলাম, সেটা বেশি জরুরি, আমি অস্বীকার করছি না, পেশাগত দিকে বিভিন্ন দিকে জরুরি, কিন্তু তার থেকেও আমাদের একটা সুন্দর মানুষ হয়ে ওঠা একেবারে কিন্তু অনেকাংশে অনেক বেশি জরুরি বলে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস তোমাকে শেয়ার করি, এটা তুমি জানো, ক্যামেরার ওপারে ওরাও জানবে আজকের পর। সেটা হচ্ছে যে আমি যখন খুব অঙ্ক করতে করতে সারাদিন বোর হই, এটা তোমার সাথেই তো আমি করি, যে মাঝে মাঝে আমি তোমাকে ফোন করে তোমার কবিতা শুনি বা আমি নিজে কবিতা পড়ি, পাঠ করি। তো আমার মনে হয় যে ওরা যখন সায়েন্স নিয়ে পড়ছে আলাদা করে সময় বের করার দরকার নেই বাংলার জন্য। আমার মনে হয় সায়েন্স নিয়ে পড়তে পড়তে যখন খুব বোর লাগছে, যখন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিটা ভাল লাগছে না, তখন একটা সুন্দর কবিতা নিয়ে পড়বে, সেটা টেক্সটের কবিতাই হোক না, সেটা নিয়ে পড়লে তো। কিন্তু ওই সময়টুকু, যেটা আমি বারবার বলতে চাইছি, যে ওই সময়টুকু মানে কিন্তু ওইটুকু সময়, একদম মানে ওই সময়টুকু দাবি কিন্তু ওইটুকু সময়েরই দাবি, সবটা আমায় কিন্তু বাইরের সবটা কেটে ফেলতে হবে। ওইটা আমি 20 মিনিট সময় দেবো, মানে 20 মিনিটই দেবো সবটুকু দিয়ে, এটুকু করলেই আর কোনো অসুবিধা। মানে এখানে অনুপম রায় এসে যাচ্ছে এবং গভীরে যাও, আরো গভীরে যাও, তারও গভীরে যেতে হবে সেই সময়টুকুর জন্য। আমার দেখা কাজ হলে ওই গভীরে যাওয়ার, ওই গভীরতার দিকে যাওয়ার পথটুকু দেখানো একেবারে। তো এই গভীরে যাওয়া থেকেই আমি একটু এই আমাদের মোড়টাকে, গল্পের মোড়টাকে একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, যে একটু ব্যক্তিকেন্দ্রিক মানে ব্যক্তিগত জায়গাতে যাচ্ছি। তুমি বাংলাটা নিয়ে পড়তে 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 একটা সময় তুমি গভীরতায় প্রবেশ করেছো, এবং সেটা না করলে আমি তোমার লেখা পড়ে যতটা বুঝেছি যে সেটা না করলে হয়তো এই লেখাটা লেখা যেত না, সেটা আমার মনে হয়েছে মানে শ্রোতা হিসেবে বা পাঠক হিসাবে আর কি। তো সেই জায়গা থেকে আমি তোমাকে এটা বলি, সেটা হচ্ছে বাংলার প্রতি এই যে ভালোবাসা, তোমার এই যে অবাধ বিচরণ, এবং আমি জানি তুমি বহু লাইব্রেরি ঘুরে ঘুরে বাংলা বই সংগ্রহ করো, বই মেলাতে মানে হন্যের মতো ঘুরে বেড়াও যে কোথা থেকে কি বই পাওয়া যায়। এটা কিভাবে হলো, মানে এই মনটা কিভাবে তৈরি হলো, মানে তোমার খুব সংক্ষেপে বলা একটু মুশকিল, কিন্তু আমি চেষ্টা করছি বলার। একটা হলো যে বাড়ির পরিবেশ পেয়েছিলাম, বাবা প্রচন্ড বই পড়তে ভালোবাসতেন, এখনো বাসে প্রচন্ড, অনেক পরিশ্রম পর, অনেক কাজের পর বই পড়ে। আশেপাশে যে সমস্ত মানুষজন যারা রয়েছে তারা গল্প বলে, গল্প শুনতে ভালোবাসে, গল্প পড়তে ভালোবাসে, বাংলা ভাষার প্রতি ভালোবাসা ছিল। ওই গল্প শুনতে শুনতে বাবাকে পড়তে দেখতে দেখতেই আমার বইয়ের প্রতি ভালোবাসা জন্মায়। আমি খবরের কাগজ থেকে পঞ্জিকা অবধি কিন্তু পড়েছি,
এখনো যে কোনো ছাপার উপরে যা দেখি আমি সেটা, দেয়ালে কোনো লেখা থাকুক, বাথরুমে কোনো কিছু পোস্টার সাজানো থাকুক, যেখানে যা থাকুক আমি কিন্তু পড়ে ফেলার চেষ্টা করি। এবং এইটা আরেকটা বাড়িয়ে দিয়েছিল আমার স্কুলের কিন্তু মাস্টারমশাই। আর যে একজন ম্যাডাম ছিলেন বাংলায়, যিনি বাংলা পড়াতেন ক্লাস 5-এ, তিনি আমি একটি বাক্য রচনা লিখেছিলাম, যে আলো অন্ধকার নিয়ে বাক্য রচনা লিখতে দেওয়া হয়েছিল, সবাই অন্ধকারে লিখেছিল, যে কেমন লেখে আর কি, খুব গড় একটা। আমি একটা বাক্য রচনা লিখেছিলাম যে অন্ধকার হলে জোনাকি আলো খুব স্পষ্ট দেখা যায়। এই যে নিজের মতো লিখলাম, আমি আর সরকার থেকে লিখলাম না। এর ম্যাডাম আমায় খুব উৎসাহ দিয়েছিলেন, সবুজ কালিদি লাগিয়ে বলেছিলেন খুব ভালো হয়েছে। ওই যে আরো কয়েক নতুন বই বললেন, কি করে কোন বই পড়লে ভালো লাগবে, সত্যজিৎ রায়, লীলা মজুমদারদের প্রায় ঘরে ভেতরে ঢুকে গেলাম। এই মাস্টার মশাই দিদিমণিটাও কিন্তু আমাকে সাহায্য করলো বাড়ির পাশাপাশি, এগুলোই আর কি। এটা একটা মোটিভেশন হিসেবে কাজ করলো। আর একটা জায়গা আমি তোমাকে বলি একটুখানি, সেটা হচ্ছে কোনো প্রাপ্তি বা পুরস্কার। ধরো তুমি কিছুদিন আগে বাংলা একাডেমি শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেয়েছো আমাদের শিক্ষামন্ত্রীর হাত থেকে, আমিও ছিলাম সেই অনুষ্ঠানটাতে। তো এই পুরস্কারগুলো কি তোমাকে অনেক বেশি মোটিভেট করে বা ইন্সপায়ার করে? হ্যাঁ, মানে এই যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত পুরস্কার বলছো, কৃত্তিবাস বা একাডেমি, এগুলো তো ভালো লাগে, যে মনে হয় একটা মানুষ একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, বাবা সেখানে ছিল, এটা তো খুব একটা উৎসাহ দেয়, কাজ করার কিন্তু একটা অবশ্যই উৎসাহ দেয়। সেগুলো দেখো একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আছে। পাশাপাশি বাংলা কবিতা লিখতে এসে আমি যে আত্মীয়তা পেলাম এবং যে বন্ধুত্ব, যে ভালোবাসা পেলাম, এবং পাঠকের যে ভালোবাসা, একদম কত মানুষ আমাকে যে জানায় বিভিন্ন মাধ্যম দিয়ে, ফোনে দেখা হওয়ার পর, এবং তোমার সাথে আমি বসে আছি কিন্তু শুধুমাত্র বাংলা কবিতার জন্যই। একেবারেই তাই। আমাদের প্রথম আলাপচারিতা কিন্তু কবিতা নিয়ে, সিনেমা নিয়ে, মানে শিল্পের জন্য কিন্তু আমরা বসে আছি, সেটা কোনো কারণ নেই, বাংলা ভাষার জন্য। আমাদের বন্ধুত্ব বাংলা ভাষার জন্য একেবারেই। এবং খুব সত্যি কথা বলতে, অনেকে ভাবে আমি সায়েন্স নিয়ে পড়ছি, বাংলাটা নিয়ে আবার কি। মানে আমি যদি সত্যি কথা বলতে যে আমার অঙ্কের পাশাপাশি বাংলাটা বাঁচিয়ে না রাখতাম, তুমি বাংলা নিয়েই পড়েছো, বাংলাতে যাপন করেছো, কিন্তু আমি একেবারে অঙ্কতে যাপন করেছি। সেই জায়গায় আমি যদি আমার মধ্যে এটা না বাঁচিয়ে রাখতাম, তাহলে আজ হয়তো আমরা এভাবে বসে বসে অবশ্যই সামনাসামনি কথা মানে জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ, আমাদের মানে এরা কত যে ভালোভাবে সাহিত্য ভাষা পড়তেন, প্রত্যেকটা মানে প্রত্যেকেই সাহিত্য সম্পর্কে একটা অগাধ জ্ঞান। এই সাহিত্য সম্পর্কে বলতে মনে পড়লো যে সাহিত্যের ইতিহাস বলে একটা পার্ট 11-12 আছে, যেটা নিয়ে ছেলে মেয়ে ভীষণ পরিমাণে ভীতগ্রস্ত, ভয় পায় যে এটা কিভাবে পড়বো, এত নাটক কে লিখেছে, এগুলো পড়ে বরং ভয় পাই। বরং আমি দেখেছি বন্ধু বান্ধবের মধ্যে নিজেরা যখন আলাপচারিতা করে, কথা বলে সাহিত্যের ইতিহাস নিয়ে, রীতিমতো গালাগালি করে, কি দরকার ছিল এগুলো আমাদের পড়ানো, এই কে গান গেয়েছে, কে এটা লিখেছে, আমরা কত মুখস্থ রাখবো। তো তোমার কি মনে হয়, এটা সত্যি ওরা যেভাবে বোরিং ভাবে দেখছে ততটা বোরিং? নিশ্চয়ই নয়, মুখস্থ রাখার ব্যাপার নয়। আচ্ছা, এই যে আমরা গান যে শুনছি, এই যে অনুপম রায়ের গান শুনছি, অনুপম রায়ের আগে তো কিছু লোকজন ছিল, রবীন্দ্রনাথ, তাদের আগে তো কিছু লোকজন ছিল, কি ভাষায় তাদের গান গাওয়া হতো। যে সত্যজিৎ রায়, তা আগে বা পরে কেউ কি ছিল না, তারা কি কি সিনেমা বানিয়েছে, সেই সিনেমাগুলো কেমন, সেগুলো কি একবার ইউটিউবে দেখে নেওয়া যায়, আচ্ছা এটা ভালো লাগলো না, এটা একটু ভালো লাগলো, আর একটু খারাপ, এটা তো খুব সুন্দর। এইভাবে তাদেরকে যদি আমি খোঁজগুলো দিতে পারি, একেবারে সিনেমা দেখিয়ে, গান শুনিয়ে, ছবিগুলো, বিখ্যাত বিখ্যাত ছবি রয়েছে, অসম্ভব সুন্দর ছবি, যামিনী রায়ের ছবি সবাই দেখেছে, একদম সবাই দেখেছি, আমি ছবি দেখলেই বুঝতে পারবো। সত্যজিতের সিনেমা কম বেশি আমরা সবাই দেখেছি। এবার সেই ইতিহাসগুলোই তোমাদের পড়তে হচ্ছে, মুখস্থ করার খুব দরকার নেই, এবং মোটামুটি ইতিহাস কালটা আমরা জানবো না যে গান সিনেমা বিষয়গুলো কিভাবে রয়েছে, এটা একটু ধরিয়ে দিলে সহজভাবে উত্তর করে আসা যায়। এখানে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ধরো আমি সত্যজিৎ রায়ের সিনেমা কেন দেখবো, মৃণাল সেনের সিনেমা কেন দেখবো, বা ঋত্বিক ঘটকের সিনেমা কেন দেখবো, একটা বড় কারণ তো এটা হতে পারে যে আমার বাবা বা আমার ঠাকুরদারা এই সিনেমাগুলো দেখতো, দেখে বড় হয়েছে, আমি তাদের স্মৃতিচারণের জন্য একেবারে এটা সম্পর্কে নলেজ জানবো। এবং এখানে আরেকটা জিনিস আমার বলবার, আমি দেখলাম মৃণাল সেনের একটা সিনেমা দেখে ও মা কি দেখলাম, জন্ম জন্মান্তরে ভুলিব না, এমন কিন্তু হবে না। আর রবীন্দ্রনাথের গান শুনে, একটা গান শুনে আমরা অনেক, আমি বলছি যে তোমরা আগে সিনেমাটা দেখো বা গানটা শোনো বা ছবিটা দেখো, তারপর বললো এটা ভালো, এটা কম ভালো, এটা খারাপ লাগছে আমার, একদম না শুনে না দেখে
বিচারটা করো না, একটু দেখো না, বাংলারই তো লোক, বাংলা ভাষায় কাজগুলো হয়েছে, আমাদের একটু দায়িত্ব দেখা, ভালোবাসার দায়িত্ব। অবসর যাপনের জন্য এখন আমার মনে হয় তো ফ্রি ফায়ার বা পাবজি খেলা থেকে মৃণাল সেনের বা ঋত্বিক ঘটকের সিনেমা দেখার চেষ্টা করি বা করি, সেটা অনেক সুন্দর, মনটাকে অন্তত অনেক সুন্দর করে। এখন ছেলেমেয়েরা যেভাবে অবসর যাপনটা করছে সেই জায়গা থেকে বেরিয়ে যদি এইটা নিয়ে সাহিত্যের ইতিহাস নিয়ে অবসর যাপন করা হয় তাহলে বোধহয় অনেক ভালো, খুবই ভালো। যাই হোক, অনেকটা আলাপচারিতা হলো। আচ্ছা জগন্নাথ বা দোস্ত, তুমি তো পড়াচ্ছ এসওই বাংলাতে, টেস্টের আগে ছেলে মেয়েদের এই একটা মাস প্রপার স্ট্র্যাটেজি দেবে নিশ্চয়ই, কিভাবে পড়ানো হবে এবং এক্স্যাক্টলি তুমি কিভাবে পড়াবে, কোন গল্পটা পড়াচ্ছ, কোন কবিতাটা পড়াচ্ছ, সেই সব আলোচনা থাকছে। পড়ানোর পর নোট বা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়েও তুমি আলোচনা রাখছো, সমস্যাটা তো থাকছেই। কিন্তু যদি এখন ক্যামেরার ওপার থেকে যারা দেখছে তারা কমেন্টে লেখে যে আমরা তো পডকাস্টটাতে দেখলাম স্যারের 2-4টে বই আছে, সেই বইগুলো একবার পড়ে শোনাতে বা সেই বইগুলো সম্পর্কে জানাতে যে ওরা ইন্টারেস্টেড, কোথায় পাবে বইগুলো, সেইটাও তুমি তাহলে ওদের সাথে শেয়ার করো। সেটা কলেজ স্ট্রিটে ভীষণভাবে পাওয়া খুব সুলভ, মানে কলেজ স্ট্রিটে গেলেই ধানসিঁড়ি প্রকাশন থেকে আমার সমস্ত বইপত্র পাওয়া যেতে পারে। এছাড়া অনলাইনে ফ্লিপকার্ট, অ্যামাজন যেখানে রয়েছে সেখানে অর্ডার করলে বই পাওয়া যাবে। এছাড়া গুগলে আমার বিভিন্ন জিনিসপত্র, লেখালেখি, গদ্য বা কবিতার বিভিন্ন অংশ সেগুলো রয়েছে, আমার নাম দিয়ে সার্চ করলে সব লেখা পড়তে পারা যাবে। এখানে আমিও ছাত্রছাত্রীদের একটা কথা বলতে চাই যে তোমরা কিন্তু ভুল করে দোস্ত লিখে সার্চ করে দিও না, তোমরা কিন্তু কবি জগন্নাথ দেব মন্ডল লিখো বা ধানসিঁড়ি প্রকাশনীতে গিয়েও কিন্তু আমিনুর স্যারের দোস্তের বইটা দিন এমনটা না বলে কবি জগন্নাথ দেব মন্ডলের বইটা দিন, এটা বলো। তো জগন্নাথ দোস্ত, বাকি পথ চলা আমার তোমার সাথে এতদিন হচ্ছিল যেটা, সেটা এবার আমার এবং তোমার একসাথে হাত ধরে ওদের জন্য হবে। তো সেটা আমরা শপথ নিচ্ছি, আমরা আগামীতে একসাথে চলবো। তো একদম তোমাকে আমি জানি না যে সই বাংলাতে তুমি যে যুক্ত হয়েছো তার জন্য কিভাবে অভিবাদন জানাবো। অভিবাদন তো বেসিক্যালি প্রিয়তমাকে জানাই, কিন্তু তুমি এবং আমি আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কে একটা অভিবাদন আছে। তো আমরা এতদিন বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি, আমরা একসাথে কাজ করার জন্য আরো বেঁধে বেঁধে থাকি, কবি শঙ্কর ঘোষের কথায় আরো বেঁধে বেঁধে থাকতে চলেছি। আগামীতে ওদের জন্য ওদেরকে বেঁধে বেঁধে রাখতে চলেছি। সুতরাং দেখা যাক, আমরা আশা করি সুসময় আসবে, ওদেরও আসবে এবং সুসময় ভালোবাসা হবে। থ্যাংক ইউ।